সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা কথা খুব জোরালোভাবে শোনা যাচ্ছে, আরাকান দখল করে নাও। আচ্ছা, যেটাকে এত সহজ একটা সমাধান হিসেবে দেখানো হচ্ছে, সেটা কি আসলেই তাই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন এক ফাঁদ যা বাংলাদেশকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেবে? চলুন এই সহজ সমাধান বলে যেটা চালানো হচ্ছে সেটার আসল চেহারাটা একটু দেখি। প্রথমত, যে জায়গাটা দখলের কথা হচ্ছে সেটা আসলে কত বড়। আরাকান বা রাখাইন রাজ্য, এর আয়তনটা দেখুন, ৩৬,৭০০ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের প্রায় 1/4 ভাগ। এখন ভাবুন, সামরিক দিক থেকে এই বিশাল এলাকা দখল করা এক জিনিস, আর সেটাকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। কয়েকটা ট্যাঙ্ক দিয়ে হয়তো ঢোকা যায়, কিন্তু সেই মাটি ধরে রাখতে গেলে প্রতিটা কোনায় কোনায় যে বিপুল সৈন্য লাগবে, সেটা আসবে কোথা থেকে? আর আসল সমস্যাটা তো অন্য জায়গায়। আরাকানের যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ হবে না, এটা হবে একটা গেরিলা যুদ্ধের মরণফাঁদ। সেখানকার জঙ্গল, পাহাড়, ওখানকার যোদ্ধাদের কাছে নিজের বাড়ির উঠোনের মতো চেনা। মিয়ানমারের বিশাল আর্মি ৭০ বছরেও যাদের বাগে আনতে পারেনি, বাংলাদেশ কি জেনে বুঝে ঠিক সেই ফাঁদে পা দেবে? আরাকানে ঢোকা মানে কিন্তু শুধু মিয়ানমারের আর্মির সাথে লড়াই করা না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যদি সেখানে ঢোকে তাহলে নিজেকে এমন এক ত্রিমুখী যুদ্ধের মধ্যে আবিষ্কার করবে যেখানে বন্ধু বলে কেউ থাকবে না। একদিকে থাকবে মিয়ানমারের জান্তা, তারা হয়তো মাটিতে হারবে, কিন্তু তাদের হাতে আছে এয়ারফোর্স। আকাশ থেকে বোমা ফেলে পুরো এলাকাকে নরক বানিয়ে ফেলতে তাদের এক মুহূর্ত লাগবে না। দ্বিতীয় এবং সবচেয়ে খতরনাক প্রতিপক্ষ হল আরাকান আর্মি, মানে এএ। প্রায় ৪০,০০০ যোদ্ধার এই বাহিনী এখন আরাকানের প্রায় ৯০% নিয়ন্ত্রণ করছে। তাদের একটাই স্বপ্ন, স্বাধীন আরাকান। তারা বাংলাদেশকে কখনোই মুক্তিদাতা হিসেবে দেখবে না, বরং দেখবে নতুন এক দখলদার হিসেবে। আর তৃতীয় দিকে আছে এএসআরসি বা আরএসওর মতো রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলো, যাদের সাথে আবার আরাকান আর্মিরই দা-কুমড়ো সম্পর্ক। মানে এমন এক জটিল সমীকরণে বাংলাদেশ ঢুকবে যেখানে সবাই সবার শত্রু। যুদ্ধের ময়দানের চেয়েও বড় বিপর্যয়টা কিন্তু অপেক্ষা করছে অর্থনীতির জন্য। যে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রথম আঘাতটা এসে পড়ে দেশের অর্থনীতিতে। আর এখানে আঘাতটা আসবে দুই দিক থেকে, একদিকে যুদ্ধের ভয়াবহ খরচ, আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। সামরিক বিশ্লেষকরা একটা হিসাব দিয়েছেন, আরাকানের মতো দুর্গম পাহাড়ি জঙ্গলে একটা আধুনিক আর্মির প্রতিদিনের খরচ পড়বে ৫০০ থেকে ৮০০ কোটি টাকা। ভাবা দেয়, এই টাকাটা আমাদের দেশের স্বাস্থ্য বা শিক্ষা খাতের কয়েক মাসের বাজেটের সমান। আমাদের অর্থনীতি কি প্রতিদিন এত বড় একটা রক্তক্ষরণ সহ্য করতে পারবে? এর চেয়েও বড় একটা ফ্যাক্টর আছে, চীন। আরাকানের কিয়াকপিউ গভীর সমুদ্র বন্দরে চীনের বিনিয়োগ $1.3 বিলিয়ন। এটা শুধু একটা বন্দর না, এটা হচ্ছে চীনের জন্য ভারত মহাসাগরে ঢোকার একটা লাইফলাইন। বেইজিং তার এই স্ট্র্যাটেজিক সম্পদ রক্ষা করতে সব কিছু করবে। বাংলাদেশের যে কোনো সামরিক অভিযান মানে হল চীনের এই রেড লাইনে সরাসরি পা দেওয়া। তবে সবচেয়ে মারাত্মক আঘাতটা আসবে অন্য জায়গা থেকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। একটা স্বাধীন দেশের উপর হামলা চালালে জাতিসংঘ সনদের আওতায় বাংলাদেশকে এগ্রেসর স্টেট বা আগ্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। আর তার ফল কি হবে? আমেরিকা আর ইউরোপ যদি তাদের বাজার বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের যে $৪৭ বিলিয়ন তৈরি পোশাক শিল্প আছে, সেটা লিটারালি কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়বে। এবার আসি সবচেয়ে জটিল আর কুটিল ফাঁদটার কথায়, যে রোহিঙ্গাদের জন্য এত কিছু, এই যুদ্ধটাই তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে ফেরার শেষ সুযোগটাও বন্ধ করে দেবে, চিরদিনের জন্য। দেখুন, আন্তর্জাতিক আইন খুব পরিষ্কার। একটা দেশ যদি অন্য দেশের মাটি দখল করে নেয়, তাহলে সেখানকার মানুষের সব দায়-দায়িত্ব দখলকারী দেশের ওপরেই চলে আসে। সোজা কথায়, বাংলাদেশ আরাকান দখল করলে রোহিঙ্গারা আর মিয়ানমারের শরণার্থী থাকবে না, আইনগতভাবে তারা হয়ে যাবে বাংলাদেশের অভ্যন্তরীণ জনগোষ্ঠী। মিয়ানমারের জান্তা তো ঠিক এটাই চেয়েছিল। তারা চেয়েছিল রোহিঙ্গারা বাংলাদেশেই থেকে যাক, তাদের নাগরিকত্বের দাবিটা চিরতরে হারিয়ে যাক, আর বাংলাদেশ একটা সামরিক অভিযানের মাধ্যমে নিজের হাতে সেই কাজটাই করে দেবে। তাহলে প্রশ্নটা হলো, এই পদক্ষেপ কি রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেবে, নাকি তাদের পরিচয়ের কফিনের শেষ পেরেকটা ঠুকে দেবে? জাতিসংঘ সনদের এই ধারাটা একেবারে পরিষ্কার। যে দেশ প্রথম হামলা করবে তাকেই আগ্রাসী হিসেবে ধরা হবে, আর এই আইনি সংজ্ঞাটাই হবে বাংলাদেশের অর্থনীতি আর কূটনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মূল অস্ত্র। এই যুদ্ধে বাংলাদেশের আসল শত্রু কিন্তু কোনো মানুষ বা আর্মি হবে না। আসল শত্রু হবে আরাকানের ভয়ঙ্কর ভূগোল।
বর্ষাকালে সেখানকার কালাদান আর নাফ নবী হয়ে ওঠে এক একটা মৃত্যু ফাঁদ, যা যে কোনো সামরিক যানকে মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারে। আরাকান ইয়োমা পর্বতমালার ৩,০০০ ফুটেরও বেশি উঁচু চূড়াগুলো ট্যাঙ্ক বা সাজোয়া যানের জন্য দুর্ভেদ্য দেয়াল, আর সেখানকার যে ঘন জঙ্গল তা স্যাটেলাইট বা ড্রোনের সিগন্যাল পর্যন্ত ব্লক করে দেয়। মানে আধুনিক প্রযুক্তি নির্ভর একটা সেনাবাহিনীকে প্রায় অন্ধ বানিয়ে ফেলার জন্য এটাই যথেষ্ট। ইতিহাস বলে এই ধরনের ভূখণ্ড সেনাবাহিনীকে গিলে ফেলে। পুরো ডেটাটা যদি এক জায়গায় আনি, ছবিটা পরিষ্কার হয়ে যায়। ৩৬,০০০ বর্গ কিলোমিটারের এক বিশাল এলাকা, যেখানে প্রতিদিন প্রায় ৮০০ কোটি টাকা পূর্বে। মাথার ওপর ঝুলছে চীনের স্বার্থ আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তলোয়ার। আর লড়তে হবে কাদের বিরুদ্ধে? ৪০,০০০-এর বেশি গেরিলা যোদ্ধার বিরুদ্ধে, যেখানে একজন আক্রমণকারী সৈন্যের বিপরীতে টিকে থাকার সম্ভাবনা ১২ জন ডিফেন্ডারের। সব মিলিয়ে এর ফলাফল কি? দেশের জিডিপি ৪ থেকে ৬% কমে যাবে, আর দেশ জড়িয়ে পড়বে এক অন্তহীন যুদ্ধে। ইতিহাস থেকেও তো কিছু শেখার আছে, তাই না? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো তো এ ধরনের অসম যুদ্ধে হেরে গেছে। ভাবুন, আমেরিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার আর বিশ্বের সেরা প্রযুক্তি নিয়েও ভিয়েতনাম আর আফগানিস্তানে হেরে গিয়েছিল। কিন্তু তাদের একটা বড় সুবিধা ছিল, তারা যুদ্ধ শেষে হাজার হাজার মাইল দূরে নিজেদের দেশে ফিরে যেতে পেরেছে। বাংলাদেশের জন্য পরিস্থিতিটা আরও অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এই যুদ্ধটা হবে আমাদের নিজেদের বাড়ির উঠোনে। এখান থেকে পিছু হটার কোনো উপায় নেই। এটা হবে একটা চিরস্থায়ী যুদ্ধ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের দেশের রক্ত আর সম্পদ শুষে নেবে। এর পেছনে আরও গভীর একটা খেলা আছে। ভারত এবং চীন এই অঞ্চলে দুই সুপার পাওয়ারই চায় আরাকান একটা অস্থিতিশীল বাফার জোন হয়ে থাকুক, কারণ এটা তাদের নিজ নিজ কৌশলগত স্বার্থ রক্ষা করে। বাংলাদেশ যদি সেখানে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে, তবে তা এই দুই শক্তির স্বার্থে সরাসরি আঘাত করবে, আর তখন বাংলাদেশকে তাদের সম্মিলিত চাপের মুখে পড়তে হবে। তাহলে উপায়টা কি? আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় কূটনীতি আর অর্থনীতি হতে পারে একমাত্র পথ। দেখুন, আরাকান আর্মি এখন ওই অঞ্চলের নিয়ন্ত্রক। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাই খাবার, ওষুধ, জ্বালানির জন্য তাদের বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। এই অর্থনৈতিক নির্ভরতাকেই একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটা রোডম্যাপ তৈরি করা, এটাই হতে পারে একমাত্র বাস্তবসম্মত কৌশল। শেষ পর্যন্ত একটা কথাই থেকে যায়, যদি কালকে আবেগের বশবর্তী হয়ে আরাকান দখলের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে হয়তো শরণার্থী ক্যাম্পগুলো খালি হবে, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারকে তাদের সন্তানদের এমন এক শত্রুর বিরুদ্ধে এক অসমাপ্ত যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে, যার কোনো নির্দিষ্ট চেহারা নেই। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত এমন আরও ভিডিও পেতে পাশে থাকুন।